এয়ারপোর্ট থেকে নেমে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হলো। এখনো আব্বু আম্মু গাড়ি পাঠাচ্ছে না। বিরক্তি নিয়ে বসে আছি। ফোনটাও বন্ধ হয়ে আছে। বুঝতেছি না কি করব। হঠাৎ করে আমার এভাবে কল দিয়ে নিয়ে আসার কারণটাও বুঝলাম না। না, আর এভাবে এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নিজের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। প্রায় 2 ঘন্টা পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়িটা থামে। হ্যাঁ, এটা আমাদের বাড়ি। কিন্তু একটু বেশি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ বাড়িটা সাজানো হচ্ছে। তার কারণটা বুঝতেছি না। আমি আসতেছি তার জন্য তো সাজাচ্ছে না, তাহলে কি জন্য? তখন ড্রাইভার ডাক দিয়ে বলে ওঠে, ভাই ভাড়াটা। ড্রাইভারের কথা শুনে খেয়াল হলো ওকে তো ভাড়া দেওয়া হয় নাই। তাই ভাড়াটা মিটিয়ে দিয়ে বাসার ভিতরে প্রবেশ করতে লাগলাম। আমার একটা ছোট্ট পরিচয়টা দিয়ে নিই। আমি তানভীর ইসলাম, মা বাবার একমাত্র সন্তান। লন্ডনে পড়াশোনার জন্য মা বাবা পাঠিয়ে দেয়। এখনো পড়াশোনার অবস্থায় আছি। কিন্তু হঠাৎ আম্মু কল দিয়ে বলে আব্বু নাকি খুবই অসুস্থ, তাই তাড়াতাড়ি দেশে চলে আসি। কিন্তু এসে পড়লাম বিপদে। দেখলাম যে আমার জন্য কোনো ব্যবস্থা নেই, কিন্তু আরও বাড়ি সাজানো। তার কারণটা বুঝতেছি না। কলিং বেল দিতে দরজাটা কেউ খুলে দেয়। তখনই আরে তানভীর বাবা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার সমস্যা হবে না কেন? বাসায় এতগুলো গাড়ি, একটা গাড়ি পাঠিয়ে দিলেই তো হয়। আমি কি সুন্দর করে আসতে পারি, আমার এত কষ্ট হয়? কি বলিস? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। গাড়ির ড্রাইভার নতুন, তোকে হয়তো চিনতে পারেনি। তখন ড্রাইভার কল করে বলে যে গাড়িটা নষ্ট হয়ে গেছিল, সেজন্য যেতে দেরি হলো। বাসার মধ্যে এত গাড়ি থাকা সত্ত্বেও তোমরা কেন এই গাড়িটা পাঠিয়েছো, সেটা আমি বুঝতে পারছি না। আব্বু কোথায়? আমি এখনই আব্বুর কাছে যাব। কথাটা বলে আমি উপরের রুমে চলে যাই। গিয়ে দেখি আব্বুর হাতে স্যালাইন। ডাক্তার পাশে বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু আমার হাত ধরে বলে ওঠে, বাবা, কখনো তোর কাছে কিছু আমি বলিনি। আজকে একটা কথা বলবো, তুই কি আমার কথা রাখবি বল? আব্বু দেখো, আমি তোমার সব কথাই রাখবো। তুমি এখন সুস্থ হয়ে ওঠো। তুমি এখন এসব অসুস্থতার মধ্যে বলার প্রয়োজন নেই। আমি তোমার কথা শুনবো। তুমি এখন রিল্যাক্সে শুয়ে থাকো তো। না বাবা, আমি যে এটা কোনোভাবে মানতে পারছি না। কারণ আমি যে একজনকে কথা দিয়েছি, আর সে কথা আমাকে রাখতে হবে। তুই আমাকে বল, আমার কথা তুই রাখবি না? না হলে যে আমি যে মরে গিয়েও শান্তি পাবো না রে বাবা। আব্বু, তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আর একবার যদি এসব কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখুন, মেহরাব সাহেবের কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই ওনাকে কিন্তু কোনো কারণে কষ্ট দিতে পারবেন না। তাহলে ওনার আবারও হার্টের সমস্যা হতে পারে। এরপরে আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাই আপনাকে আগে থেকেই বলে দিয়েছি। বল বাবা, তুই আমার কথাটা রাখবি? আমি তোকে একটা কথা বলতে চাই। ডাক্তারের মুখে এমন কথা শুনে আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। তখন আব্বুর কথার উত্তরে আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তোমার কথা রাখবো। আমি মরার আগে তোর বিয়েটা দেখতে চাই। আমি দেখতে চাই আমার নাতি নাতনির মুখটা। কখন কি হয়ে যায় জানি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোর বিয়ে দিব। হঠাৎ এমন আব্বুর সিদ্ধান্তে আমি মোটেও পৌঁছছিলাম না। আমি দাঁড়িয়ে রইলাম। তখন আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো বাবা, চুপ করে এভাবে দাঁড়িয়ে রইলি কেন? কোনো উত্তর দিচ্ছিস না কেন? তুই কি চাস? তুই যদি না বলিস তাহলে যে আমি খুবই কষ্ট পাবো রে বাবা। আমি যে এই মুহূর্তে কোনোভাবে বিয়েটা করতে চাই না, এটা আব্বুকে কিভাবে বুঝিয়ে বলবো? কারণ এখন বিয়েতে আমার কোনোভাবেই ইচ্ছে নেই। এমনটা না আমি কাউকে ভালোবাসি বা পছন্দ করি, তা না। আমি এমনি বিয়েটা করতে চাইছি না। কিন্তু আব্বুর কথা আর ফেলে দিতে পারছি না, কারণ একটু আগে ডাক্তার যে কথাটা বলেছে তার জন্য খুবই ভয়ে আছি। আমি আর না থাকতে পেরে আব্বুকে হ্যাঁ বলে দিলাম, আর মেয়ে দেখার জন্য বললাম। তখন আব্বু আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার মেয়ে দেখা আছে, এবং কি তোর মামাতো বোন নীলার সাথেই তোর বিয়েটা হতে যাচ্ছে। কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার মামাতো বোন নীলা আমার থেকে 4 বছরের সিনিয়র। আর একটা সিনিয়র মেয়ের সাথে আব্বু আমার বিয়ে ঠিক করেছে। নীলা আপু দেখতে হেব্বি সুন্দরী। যে কোনো ছেলে ওনাকে দেখলে পাগল হয়ে যাবে, কারণ উনি এতটাই সুন্দরী।
কিন্তু হঠাৎ করে যে আব্বু আমার সাথে নীলার বিয়েটা ঠিক করবে এটা কখনো আশা করিনি। তখন আব্বু আবারও বলে ওঠে, নীলা তোর মা আর আমার দুজনেই পছন্দের, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে ওর বিয়েটা দিব। তার জন্যই এমন আয়োজন। তুই রেডি হয়ে নে। আর তোর বন্ধুদেরকে কল করে বলে দিয়েছি। তানভীর এখনও চোপ আছে, কী যেন চিন্তা করছে। তখনই আমি কাশি দিতে শুরু করলাম আর ডাক্তারকে ইশারা দিয়ে বললাম অভিনয় করতে। আরে আপনি কি চিন্তা করছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, বলে দিন, ওনার অবস্থা দেখতে পারছেন না, খুবই খারাপ। আপনি কি চান এখন বড় কোনো ক্ষতি হয়ে যাক? না না, আমি এমনটা কিছুই চাই না। আব্বু যেখানে আমার বিয়ে ঠিক করবে আমি সেখানেই প্রস্তুত আছি। সমস্যা নেই, বিয়ের আয়োজন করতে বলুন। তাহলে তো আরও কোনো সমস্যাই নেই। আম্মু আমাকে আমার রুমটা দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। দীর্ঘ 7 বছর পর দেশে ফিরে এমন একটা কাণ্ডের মধ্যে সংরক্ষণ হতে হবে কখনো তা আশাও করিনি। ভেবেছিলাম নিজের পছন্দ অনুযায়ী বিয়েটা করব, কিন্তু এভাবে আব্বু দৌড়াদৌড়ি করে বিয়েটা দেবে ভাবতেই পারিনি। রুমে এসে এসবই ভাবছিলাম, তখনই হঠাৎ করে কেউ দরজায় শব্দ করে। দরজাটা খুলতেই দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমার বন্ধু রাহাত আর আকাশ। ওরা আমাকে দেখে বলে ওঠে, কিরে, হঠাৎ করে কাউকে কল না দিয়ে কিছু না জানিয়ে তুই দেশে চলে এসেছিস? একটিবার আমাদেরকে জিজ্ঞেস করলি না, বললিও না। আমরা তোকে নিয়ে আসতাম গিয়ে, একটিবার তো আমাদেরকে কল করে বলতে পারতি তুই। আকাশের মুখে এমন কথা শুনে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। ওরা কি বলছে? ওরা কি জানে না আব্বু হার্ট অ্যাটাক করেছে? তোরা এসব কি জেনেও আমাকে কেন এসব কথা বলছিস? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন আমার এভাবে তাকানো দেখে রাহাত বলে ওঠে, কিরে, তুই যেন আকাশ থেকে পড়ে গিয়েছিস। আমরা তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই তো কোনো উত্তরই দিচ্ছিস না, চুপ করে রয়েছে। তোর আবার হলোটা? তুই আবার নতুন করে কোনো উল্টাপাল্টা কাজ করেছিস নাকি? বিদেশে তোর তো কোনো হিসাব নেই। আমার তো এখন সন্দেহ একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। তোরা এই দিনের বেলায় নেশা করে বাসের মধ্যে চলে এসেছিস না? না হলে এমন ধরনের কথা তোরা কি করে বলতে পারিস? তোর মাথা একেবারে গিয়েছে নাকি? এইসব কি বলছিস? নেশা পানি আমরা করিনি, বরঞ্চ তুই করেছিস। আমি কোন দুঃখে নেশা করতে যাব? বরঞ্চ তোরা করেছিস। তোরা সব কিছু জেনেও না জানার কিভাবে ভাব করছিস? হ্যাঁ, আবার আমাকে জিজ্ঞেস করছিস আমি দেশে কেন হঠাৎ করে তোদেরকে না জানিয়ে চলে এসেছি। আজব তো, তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু আমাদেরকে খোলাসা করে কথাটা যদি না খুলে বলিস, তাহলে কিভাবে বুঝবো হয়েছে একটা কি? আর কি হওয়ার বাকি আছে তুই আমাকে বলতো? সব কিছু জেনেও না না জানার ঢং করছিস কেন? এই শালা মাথা মোটা, আমরা সত্যিই কিছু জানি না। যদি জানতাম তাহলে কি কখনো তোকে এমন ধরনের প্রশ্ন করতাম নাকি? আমরা শুনেছি তুই দেশে এসেছিস, তাই তো এমন হঠাৎ করে আসার কারণটা জানতে তোর কাছে ছুটে এসেছি। মানে তোরা কি বলতে চাচ্ছিস? আব্বু হার্ট অ্যাটাক করেছে তোরা শুনতে পারিসনি? মানে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো গত পরশু দেখলাম আঙ্কেল তার মার্কেট থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসতেছে, আর তুই বলতেছিস উনি হার্ট অ্যাটাক করেছে। আকাশের মুখে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আবার বলে ওঠে রাহাত, আমিও তো আঙ্কেলকে গতকালকে দেখলাম বিজনেস মিটিংয়ের উদ্দেশ্যে বের হচ্ছে। আমি তোমাকে কোনোভাবে অসুস্থ দেখিনি। তুই বলছিস আজকে আঙ্কেল অসুস্থ। তার মানে আব্বু কি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে? আর আমার বিয়ে দেওয়ার জন্য এমন একটা কাণ্ড আব্বু করতে পারলো? তার মানে তুই বলতে চাচ্ছিস আঙ্কেল তোকে এখানে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে তোকে আঙ্কেল তোর বিয়েটা দিতে চায়। তোর বিয়েটা করে নেওয়া উচিত, কারণ তুই জানিস আঙ্কেলের এমনিতে অনেক বয়স হয়েছে। ওনাকে এ বয়সে যদি তুই সত্যি চিন্তার মধ্যে রাখিস তাহলে দেখা গেছে বড় কিছু হয়ে যেতে পারে। তাই আমার মতে ওনার কথাটা তোর মেনে নেওয়া উচিত। যেহেতু আব্বু বিয়েটা ঠিক করে ফেলেছে, তা এখন আমি আর না করতেও পারবো না। ওদেরকে হ্যাঁ বলে দিয়েছি। তার মানে আব্বু এসব কিছু আমাকে বিয়েতে রাজি করানোর জন্যই করেছে। ওইসব কথা বাদ দে। আচ্ছা বলতো, লন্ডনের মেয়েগুলো কেমন? ওখানের মেয়েগুলো নাকি অনেক সুন্দর আর অনেক পচা। আমার বহুদিনের স্বপ্ন লন্ডন গিয়ে ওইসব মেয়েদেরকে বিয়ে করব। ওই দেশের মেয়েরা তো তোর জন্য বসে রয়েছে যে তোর মতো কালুয়াকে বিয়ে করবে ওরা। হারামজাদা, আমি হচ্ছি ড্রাগ চকলেট, আর তুই দেখিস না ভিডিওর মধ্যে বেশিরভাগ সুন্দরী মেয়েরা কালো ছেলেদেরকেই পছন্দ করে, কারণ ওদের মধ্যে শক্তি আছে আর তোরা তো দুর্বল, 5 মিনিটের বেশি পারবি না। তোরা কি দুজন পাগল হয়ে গিয়েছিস? এসব বাসার মধ্যে কি বলছিস? এখন চুপ কর, তোরা নিচে গিয়ে বস। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, এরপর আমরা ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আর রাহাত আমরা দুজন নিচে তোর জন্য অপেক্ষা করছি। একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আয়।
আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এরপর আমরা তিনজন একটু হাঁটতে বের হলাম। একটু আগে আমি শুনেছি আকাশ আর রাহাত ওরা দুজন বলেছে যে তুমি যে গতকালকে অফিসে গিয়েছো সব কিছু ওরা বলে দিয়েছে। ছেলেটাকে শুধু মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। এভাবে না বললে তোমার ছেলে কোনোভাবে আমার কথা মেনে নিত না, তাই তো আমি এমন কথা বলতে বাধ্য হয়েছি। ওসব কথা বাদ দাও তো। তুমি কি খুশি হওনি তোমার ঘরে একজন পুত্রবধূ আসবে? খুশি হব না কেন? আমি তো ওকে অনেক আগে থেকে বলে আসছি যে বিয়ে করার জন্য, কিন্তু ও তো করছে না, তাই আমি ওকে জোর করতে পারছি না। তুমি ওকে জোর করে রাজি করেছো। ওসব কথা বাদ দাও। আমি এখন আমার বন্ধুকে কল করে বলছি বিয়ের আয়োজন করার জন্য। আমি চাই আগামীকালকে ওর বিয়েটা দিয়ে দিতে, কারণ কখন ওর যে মতবন্দি হয় তা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল করে সব আত্মীয় স্বজনকে চলে আসতে বলছি। তুমি তোমার অফিসে যা আছে সবাইকে বলে দাও। আমার বন্ধু রফিককে একটা কল দিলাম, ফোনটা রিসিভ করলো। তখন রফিক ওপার থেকে আমার উদ্দেশ্য বলে ওঠে, কি রে বন্ধু, কেমন আছিস? আর ওই দিকের খবর কি? তোকে আমি বলেছিলাম তোর মেয়েটাকে আমি নিব, তাই আমি তোর মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। তোকে আমি অনেক আগে বলেছি। তুই তো ভালো করেই জানিস আমার মেয়ে তোর ছেলের থেকে 4 বছরের সিনিয়র। আর আমার মেয়ে অবশ্য আমার কথা মানতে বাধ্য, কারণ আমি ওকে সব সময় নিজের শাসনে রেখেছি, তাই ও আমার কথা শুনবে। তাহলে বন্ধু, আগামীকালকে বিয়েটা হয়ে গেলে আমাদের জন্য ভালো হয়। আমি আমার ছেলেকে রাজি করিয়েছি। আমার মেয়ের ডাক্তারি পড়াশোনা শেষ হয়ে গেছে, ও বাড়িতে এসেছে সিঙ্গাপুর থেকে। আমিও চাই ওর বিয়েটা দিয়ে দিতে। তুই চিন্তা করিস না, আমি ওকে রাজি করাবো। কথাটা বলে বন্ধু মেহরাব কলটা কেটে দেয়। তখন দেখলাম নীলা ওপর থেকে নিচে নামছে। আমাকে দেখে নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু, তোমাকে যেন আজকে অনেকটা খুশি দেখেছি। হয়েছে কি আজকে হঠাৎ করে তুমি এত খুশি কেন? আর কলটা কে করেছে? অবশ্যই তার কল ছাড়া তুমি তো এত খুশি হও নাই। তুই একদম ঠিক ধরেছিস। আর এই খুশিতে আমি আরো বেশি আনন্দিত, কারণ একটা ভালো খবরও আছে। ভালো খবর আছে মানে? বুঝলাম না তোমার কথা। আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি আমি, আর আগামীকালকেই তোর বিয়ে। আব্বুর মুখে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এমন কথা আব্বু আমার সামনে বলবে তা কখনো আশা করিনি। আমি অবাক হয়ে আব্বুর উদ্দেশ্যেই বলে উঠি, আব্বু তুমি এসব কি বলছো? তোমার বন্ধুর ছেলে মানে? তানভীর, ও আমার থেকে কম করে হলেও 4 বছরের জুনিয়র। আমি একটা পিচি ছেলেকে বিয়ে করবো, এটা তুমি কিভাবে মানতে পারলে? ছোট হয়েছে তো কি হয়েছে, এতে সমস্যা কি? দেখ, আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, এমনকি ওরাও সবকিছু আয়োজন করে ফেলেছে। আমি আর কিছু তোর মুখ থেকে শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। তুই ভালো করেই জানিস আমি যাকে একবার কথা দিয়ে ফেলি সেই কথা আমি রাখি। কথাটা বলে আব্বু ওখান থেকে সোজা হাঁটা ধরলো। আমি আব্বুকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আব্বু একটা কথাও শুনলো না। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। ছেলেটাকে আমি কি করে বিয়ে করব? ছেলেটা আমার থেকে 4 বছরের জুনিয়র। তার থেকে বড় কথা হচ্ছে আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া অন্য কাউকে তো বিয়ে করতে পারবো না। আজ অনেক দিন পর নিজের দেশের মাটিতে এসে এত ঘোরাঘুরি করে খুব ভালো লাগছে। যেন পুরোনো দিনের সেই স্মৃতিগুলো আবারও মনে পড়তে লাগলো। কতই না ভালো লেগেছিল ওই সময়টা, যে সময় ছোটবেলায় আমরা কাটিয়েছি। আমি, রাহাত আর আকাশ, আমরা তিনজনে ঘোরাঘুরি করে আবার আমাদের বাসায় ফিরে আসলাম। বাসায় এসে তো আমরা তিনজনই অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ এর মধ্যে বাড়িটা সাজানো হয়ে গিয়েছে। তখন আমার উদ্দেশ্যে রাহাত বলে ওঠে, দেখ আঙ্কেল কতটা খুশি তোর বিয়েতে। আঙ্কেল অনেক খুশি, ওনার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে উনি কতটা আত্মহারা হয়ে গেছে। তোর বিয়েটার জন্য তুই বিয়েতে রাজি হয়ে খুব ভালো কাজ করেছিস। ওনার মুখে তো একটু হাসি ফুটিয়েছিস তুই। সেটাই তো দেখতেছি, আব্বু আমার বিয়ে নিয়ে এতটা পাগল হয়ে আছে। যাই হোক, একদিন তো বিয়ে করতেই হবে। আর তোরা তো জানিস আমার পছন্দের কোনো মানুষ নেই, তাই কিছু করার নেই। তাই মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। অবশ্য মেয়েকে আমি এখনো দেখিনি। আশা করি আঙ্কেলের পছন্দ কখনো খারাপ হবে না। আচ্ছা, আমার না বাসায় যাওয়া লাগবে, কারণ বাসায় আব্বু আম্মুকে না বলিয়ে চলে এসেছি, আর ফোনটা আনা হয়নি। তোরা আবার এসব কি বলছিস? আমি আজকে দেশে ফিরলাম, আর তোরা আমাকে কি বলছিস? এসব আজকের রাতে এখানে না থাকলে কি করে হয়? আরে আমার আগামীকাল সকালে ভোরে চলে আসবো, তুই চিন্তা করিস না। আর কথাটা বলবো তখনই দেখলাম আঙ্কেল আর আন্টি চলে আসে। এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আরে আমরা তো তোমাদেরকে খুঁজতেছি, তোমাদেরকে তো কোনো পাত্তাই পাচ্ছি না।
তোমরা আবার কোথায় হারিয়ে গিয়েছো? যাই হোক, তোমাদেরকে সামনে দেখে এখন কথাগুলো মনে পড়েছে। শোনো তাহলে, জি আঙ্কেল বলেন। তোমরা দুজন এখনই মার্কেটে যাও আর এই শপিংগুলো করে নিয়ে আসো, ঠিক আছে? তোমাদের সারা রাত কাজ করতে হবে। এই নাও, আর হ্যাঁ, এই কার্ডটা নিয়ে যাও। টাকা যা লাগে এখান থেকে নিয়ে নেবে। আমি তোমার আব্বু আম্মুদেরকে বলে দিয়েছি, ওটা নিয়ে সমস্যা নেই। যা বন্ধু, চিনি ছাড়া ভেবেছিলাম রাতে গিয়ে প্রেম করব, কিন্তু আর হলো না। তোর আব্বু তো দেখছি কাজ ধরিয়ে দিল। ওরে শালা, তাহলে এটাই হচ্ছে তোদের এখান থেকে বাসায় যাওয়ার কথা? না হলে তো আমি বুঝতেই পারতাম না তোরা কি জন্য বাসায় যাওয়ার জন্য বলছিলি। আর আমি কোথাকার। আচ্ছা ঠিক আছে, তোর শরীর এখন ক্লান্ত, তোর রুমে গিয়ে রেস্ট নে, আমরা বাজারগুলো নিয়ে আসি। আকাশ আর রাহাত ওখান থেকে চলে যায়। আমি নিজের রুমে চলে আসি। আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমি গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা কারো ডাকাডাকি শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে বাবা, তুই এখনো ঘুম থেকে উঠছিস না? বেলা কয়টা বাজলো? ঘুম থেকে উঠে পড়। আজকে তোকে তো রেডি হতে হবে, যেতে হবে আমাদেরকে মেয়ে পক্ষের বাড়িতে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি সবাই মাত্র 7:20 বাজে। এর মধ্যে ডাকাডাকি শুরু করলো। তখন আমার উদ্দেশ্যে ঘুম ঘুম চোখে বলে উঠি, আরে আম্মু, এখন মাত্র কয়টা বাজে দেখো। এত সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে নাকি? আমাকে আরেকটু ঘুমাতে দাও, আমার এখনো ঘুম হয়নি। আর ঘুমানোর প্রয়োজন নেই বাবা, এবার ঘুম থেকে ওঠ। এবার একটু উঠে ফ্রেশ হয়ে নে। আম্মুর যেন ঘুমটা সহ্য হলো না, আমাকে ডেকে ঠিকই ওঠালো ঘুম থেকে। ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে গেলাম। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আরে তানবীর বাবা, তুমি এখনো রেডি হওনি? আরে আকাশ, রাহাত, তোমরা তোমাদের বন্ধুকে নিয়ে যাও। আর সব কিছু নিয়ে এসেছো না? সাজিয়ে নিয়ে চলে আসো, আমাদেরকে তো আবার বের হতে হবে। আমি নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম। তখনই আকাশ আর রাহাত দুজনে ভিতরে প্রবেশ করে আর বলে ওঠে, বন্ধু চলো, তোমাকে আমরা উপরে নিয়ে গিয়ে সাইজ করি। হারামি দুইটা আমার সাথে কি মস্কারি না শুরু করলো। উপরে যাওয়ার পর তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে বন্ধু, অবশেষে তোমার একটা উইকেট পড়ে গেল। তোরা আর ভালো হলি না, তোদেরকে আর ভালো করতে পারলাম না রে ভাই আমি। ভালো হওয়ার দিন শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। এখন চলো আগে তোমার রুমে যাই, এরপর বাকিটা দেখতেছি। আকাশ, রাহাত ওরা দুজনে আমাকে সাজিয়ে নিচে আসলো। দেখলাম সবাই রেডি হয়ে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। পুরো বাড়িটা সাজানোই আছে, কারণ আমি ঘুম থেকে উঠে দেখেছি পুরো বাড়িটা সাজিয়ে রেখেছে। আমাকে দেখে আব্বু বলে ওঠে, দেখেছো মমতা, আমি যখন যুবক ছিলাম তোমার ছেলের মতোই এমন দেখতে সুদর্শন ছিলাম। তোমাদের বাড়িতে যখন আমি এমন বর্ষে গিয়েছিলাম, তখন তোমার ওই বান্ধবীগুলো আমার সাথে কেমন ঠাট্টা করছিল, তোমার মনে আছে? মনে থাকবে না? আমার বান্ধবী তো তোমাকে হলুদের নেশা শরবত খাইয়ে দিয়েছিল। আর তুমি এতটাই বোকা ছিলে তা তুমি বুঝতেই পারোনি, খেয়ে ফেলেছো। আর এসব কি বলছো? বাচ্চা ছেলেদের সামনে এসব কথা বলতে নেই। আমার তো মান সম্মানের তুমি সব একেবারে সাইজ করে ফেলবে দেখছি। আব্বুর মুখে এমন কথা শুনে সবাই হেসে উঠল। এরপর আমরা গাড়ি করে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। মেয়েটাকে আমি এখনো দেখিনি, শুধু শুনেছি মেয়েটা আমার থেকে বয়সে বড়। কিন্তু আব্বুর পছন্দ করে এই মেয়েটাকে আমার সাথে বিয়ে দিচ্ছে। মেয়েটার নাম আমি জানি, কারণ মেয়েটা যে আব্বুর বন্ধুর মেয়ে, সেজন্য আমি সব কিছু জানি। কিন্তু কখনো কি আমি দেখিনি, কারণ আমি ছোটবেলায় ছিলাম, ওই সময় বড় ছিল, তাই আমার মনে নেই। প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা আসলে অনেক সুন্দর, আমাদের বাড়ি থেকেও অনেক সুন্দর, এবং কি বড় বাড়ি দেখে মনে হচ্ছে আমাদের থেকে অনেক ধনী। খেয়াল করলাম বাড়ি ভর্তি অনেক গার্ড, আর বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। আশেপাশে দেখলাম অনেক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। গাড়ি থেকে নামতেই তখনই দেখলাম মাঝবয়সী একটা লোক বাসা থেকে বের হয়ে আব্বুকে দেখে জড়িয়ে ধরে বলে ওঠে, আরে বন্ধু, তুমি কেমন আছো? এতদিন পর তোমাকে দেখছি। এখন প্রতিদিন দেখবে, আর আমি কিন্তু আমার কথা রেখেছি। আর হ্যাঁ, তুমি কিন্তু আমাকে ওই জিনিসটা খাওয়ালে না। আরে ভাই, তুইও কি শুরু করে দিয়েছিস? দেখ, পেছনে ভাবি আসতেছে, যদি শুনতে পায় তাহলে কিন্তু আগে আমরা যখন এগুলো খেয়ে আসতাম বকা শুনতাম, এখন তো মাইর চলবে। আরে ভাই, আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমাদেরও তো ইচ্ছে জাগে একটু মজা করতে। আমরা কি একটু মজা করব না?
করব, কিন্তু আমাদের জন্য ছাদে ব্যবস্থা করা আছে, এমনকি সব বন্ধুরা এসেছে। আমরা ওখানে গিয়ে আড্ডা দেব, ওদেরকে স্টেজে উঠিয়ে দিয়ে এরপর আমরা সবাই আড্ডা দেব। আর হ্যাঁ, ভাবিকে ওইখানে পাঠিয়ে দিচ্ছি, সব মহিলারা ওইখানে বসে গল্প করবে। আমাকে কিছু লোক এসে স্টেজে বসিয়ে দেয়। আকাশ আর রাহাতের দিকে লক্ষ্য করলাম, ওই হারামি দুইটা তো মেয়ে দেখে পাগল হয়ে গেল। আমার কোনো কথাই শুনছে না। ওরা আমার থেকে দূরে শুধু মেয়েদের পিছু পিছু করতে লাগলো। বন্ধু দেখ, একটা মেয়ে নীল শাড়ি পরে যাচ্ছে, মেয়েটাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখন কি করব বল? আমার তোকে প্রপোজ করতে ইচ্ছে করছে, এখন আমি কি করতে পারি? আমাকে একটা তুই বুদ্ধি বাতা, যাতে আমি ওকে পটাতে পারি। তোর কথা কি বলবো, আমি নিজেও তো বাস খেয়ে বসে রইলাম। দেখ, ওই যে ওর কথা নীল টপ পরে বসে আছে। কিরে ভাই, আজকে দেখি আমার নীলার ওপর ক্রাশ খেয়েছি। ব্যাটার কি নীল পরে আমাদের মাঝে নেমে গিয়েছে নাকি? তুই তোরটার কাছে গিয়ে পটানোর চেষ্টা কর, আমি ওর কাছে যাই, দেখি কি বলে। কথাটা বলে আমি সামনে মেয়েটার দিকে যেতে লাগলাম, হাতে একটা জুসের গ্লাস। মেয়েটার সামনে গিয়ে আমি পড়ে যাওয়ার অভিনয় করে নিচে জুসটা ফেলে দিলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? আপনি ব্যথা পেয়েছেন? ব্যথা তো লেগেছে একটা জায়গায়, কিন্তু কিভাবে আপনাকে বলবো? মানে কি বলছেন? আপনার ব্যথা লেগেছে আর আপনি বলতে পারবেন না? এটা কেমন কথা? বেশি সমস্যা হলে চলেন, আমি এখনই ডেকে বলছি, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর ডাক্তারের কাছে গিয়ে কি হবে যদি চিকিৎসা এখানেই পড়ে থাকে? মানে কি বলছেন? আপনার তো কিছুই বুঝতেছি না। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব পাগলের মতো বলছেন? মাথা খারাপ তো হয়নি, কিন্তু অবশ্য পাগল হয়েছি, তাও আবার আপনার রূপে। আপনি তো অনেক বেশি ফাজিল একটা মানুষ। আমি ভেবেছিলাম আপনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, আর দেখি আপনি এখন আমার সাথে ফ্লার্টিং করা শুরু করে দিয়েছেন। আমি তো পড়ে গিয়ে আপনার কাছেই ব্যথা পেলাম, তাই তো ফ্ল্যাটিং করছি। অবশ্যই এই বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই, আপনার থেকে শিখলে ভালো হয়। অভিজ্ঞতা নেই বলছেন? কয়জন কিভাবে পটিয়েছি তা তো বেশ ভালোই বুঝতে পারছি আপনার কথাবার্তা শুনে। আপনার কথা শুনে খুশি হলাম। কেন? আমি আবার খুশি হওয়ার কি বললাম? ওই যে মাত্র বললেন কয়েকজনকে আমি পাঠালাম, মানে আমার কথা যে শুনে মানুষ পটে তা শুনে একটু খুশি হলাম। আমার কথা শুনে তো মেয়েটা হাসতে লাগলো, এরপর মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, হাসলে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দরই লাগে। ও মা, তাই নাকি? তাহলে তো আমার সব হাসা বন্ধ করে রাখতে হবে মনে হচ্ছে। কেন হাসা বন্ধ রাখবেন কেন? ওই যে আপনার মতো লোকের যদি নজর লেগে যায় তার জন্য। আমার নজর লাগে না, ছোটবেলা থেকেই আমাকে কেউ একজন বলেছিল যে আমার জীবনটা শুভ হবে, আর আমি যার জীবনে যাব তার জীবনটা আরও আলোকিত করে তুলব। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই। হারামজাদা ওখানে দাঁড়িয়ে মেয়েটার সাথে কিভাবে পিরিত মারছে, আর আমি তো এখানে কিছুই করতে পারছি না। দুই হারামির কোনো খবর নেই। আমি বসে আছি, দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়। আমি ছাদে দাঁড়িয়ে আছি আর হাতে জ্বলন্ত সিগারেট। আমি সিগারেটের ধোঁয়াগুলো আকাশের দিকে মারছি, আর সবগুলো ধোঁয়া আকাশের সাথে মিশে যাচ্ছে। তখনই হঠাৎ করে কেউ আমার পেছনে হাত দেয়, আর ভয়ে সিগারেটটা নিচে ফেলে দিই। তখনই পেছন ফিরে তাকিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে, আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে তুই এভাবে ছাদের উপর দাঁড়িয়ে আছিস কেন? আজকে তোর এত বড় একটা দিন, তুই এখানে বসে আছিস? তুই কথাই বলবি না? সারাদিন কত মস্কারি করেছিস তা তো দেখতেই পেরেছি। তোর কোনো কথাই শুনতে চায় না। হ ভাই, ওর নাটক আমি নিজেও দেখছি, কেমন ধরে করেছে। যা বাবা, এখন যত দোষ সব কিছু দেখতে পাচ্ছি আমার। এই আমি আবার কি করলাম যে আমার উপর তোরা দুজন এইভাবে ক্ষেপে আছিস? তোরা দুজনেই চুপ কর, তোদের সব কিছুই আমি দেখেছি। আমি আবার কি করলাম? সব করেছে আকাশে। এজন্যই হয়তো সারাদিন আমি তোদের কোনো খোঁজ খবর পেলাম না। কতবার ওদেরকে আমি ডাকলাম, কিন্তু তোরা কেউ আমার কথার উত্তর দিয়েছি? তোরা তো শুধু মেয়েদের পিছনেই ঘোরাফেরা করেছিস। আরে ভাই, আমি তো কাজে ছিলাম, তাই তোর কথার উত্তর দিতে পারিনি, কিন্তু ও তো তোর সাথেই ছিল। কেন উত্তর দিতে পারিনি? কারণ ও মেয়েদের সাথে টাঙ্কি মারছিল। তোরা দুজনেই চুপ কর, হরামজাদা কোথাকার। আমার কথার মাঝে আব্বু ছাদের উপরে চলে আসে আর বলে ওঠে, কিরে তুই এখনো এখানে বসে গল্প করছিস? ওইদিকে বৌমা একা বসে আছে, যা নিজের রুমে যা, এখানে বসে আছিস। আব্বু কথাটা বলতে তখনই দুই হারামি আকাশ আর রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, আঙ্কেল ওইখানে বসে আছে, আমরা তোকে বোঝানোর জন্য এইখানে উঠেছি যে তুই ভাবিকে একটু সময় দে, কারণ মেয়েটা অনেক কান্না করেছে, একটু গিয়ে সময় দিলে ভালো হয়।
ওরে শালা, কি হারামি রে ভাই! ওরা কিভাবে সুরটা পাল্টে দিল! ওদের না দেখলে মনে হয়তো না যে শয়তান কত রকমের হয়। হ্যাঁ বন্ধু, তুই যা, তুই এখন গিয়ে ভাবিকে সময় দে। দুরহালা, আমি ওখান থেকে নিচের রুমে যাই। নিজের রুমে প্রবেশ করলাম। একটা মেয়ে বসে আছে খাটের উপর, বেনারসি সাজে। গেলাম মেয়েটার সামনে। যেতে মেয়েটা মুখ থেকে এমন একটা কথা শুনবো যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আমার কাছে আসবেন না। মেয়েটার এমন কথায় আমি থমকে দাঁড়ালাম। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, কি বলছেন আপনি? আমার বিয়ে করা স্ত্রী, আমি আপনার কাছে আসবো না তো কে আসবে? কথাটা বলা মাত্রই মেয়েটা ঘুমটা উঠিয়ে আমার সামনে চলে আসে। মেয়েটাকে দেখে তো আমি ক্রাশ খাওয়ার মতো অবস্থা, কারণ এটা যে অপরূপ সুন্দরী, আর মেয়েটা যে অনেক রেগে আছে। এমন রাগে চোখে তাকিয়ে আছে যে তার মুখটা লাল হয়ে আছে। তা আম, আপনি এমন কথা বলছেন কেন? আর একটিবারও এমন কথা বলবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, কারণ আমার এই বিয়েতে কোনোভাবেই মত ছিল না। আমার অমতেই এই বিয়েটা হয়েছে, তাই আমি আপনাকে কোনোভাবেই আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আমি যেন এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তখন মেয়েটা আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পরে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। ততদিন পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আমরা যতদিন একসাথে আছি ততদিন পর্যন্ত আপনি আমার কাছ থেকে স্ত্রীর অধিকার চাইতে আসবেন না। এটা আমি আপনাকে বলে দিলাম। মেয়েটা কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। আমি তো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি বলছে মেয়েটা? মেয়েটার ডাক্তারের জন্য আমার কথা স্বপ্ন ছিল। আজকে এমন একটা কথা মেয়েটার মুখ থেকে শুনতে পারবো তার কখনো কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম নতুন করে জীবনটা শুরু করব, কিন্তু শুরু করার আগে যে আমার জীবন এখানে সমাপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি এখন কি বলবো আব্বু আম্মুকে? সবাই তো আমাকে অন্য কিছু ভাববে, এসব ভাবছি। তাই বেলকনিতে চলে গেলাম। বেলকনিতে বসে হাতে একটা সিগারেট জ্বালিয়ে চিন্তা করতে লাগলাম। মাথার মধ্যে অনেক রকমের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। জীবন এত নিষ্ঠুর কি করে হতে পারে জানি না। আমার সাথে বারে বারে কেন এমন হয়? মেয়েটা কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে রুমে প্রবেশ করলো, আর আমি বেলকনিতে শুয়ে পড়লাম। বুঝছো, এখন আমি অনেক খুশি। আমার ছেলেটাকে বিয়ে দিতে পারলাম। এখন আমাদের বৌমা আছে, এখন নাতি নাতনি হলে ওদের সাথে খেলাধুলা করতে পারবো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? সেটা ঠিক আছে। এখন কথা হচ্ছে, তোমার ছেলে তো বিয়েতে কিন্তু কোনোভাবে রাজি ছিল না। তুমি জোর করে ছেলেটাকে রাজি করিয়েছো। এখন ছেলেটা সব কিছু মেনে নিতে পারলেই ভালো। আরে রাজি হয়ে যাবে। নীলামি এটা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ওকে আমি দেখেছি রূপে গুণে অনেক সুন্দরী, আর ওর গুণ আমি অনেক শুনেছি। তাই আমি বলতে বাধ্য, তোমার ছেলে ওকে মেনে নিবে বাধ্য। সকালবেলা বেলকনিতে সূর্যের কিরণ মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি খাটের ওপর গুটিসুটি মেরে মেয়েটা শুয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকাতে আবারও যেন কোনো এক অদ্ভুত মায়ে হারিয়ে গেলাম। মেয়েটাকে যে অপরূপ সুন্দরী লাগছিল বলে বোঝানো যাবে না। এত সুন্দর লাগছিল যেন মেয়েটার মুখের দিকে এক একটা জীবন এভাবে তাকিয়ে থাকে। এই প্রথম নারী যে আমার মন ছুঁয়ে নিয়েছে। আমি এসব ভাবছি আর মুখে কোনো একটা মুচকি হাসি দিয়ে তখনই গতকাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। নিমিষের মধ্যেই আবার মুখে হাসি যেন কালো অন্ধকার মেঘের মতো ঢেকে যায়। তখনই দেখলাম দরজার বাইরে থেকে আব্বু আম্মু ডাকতে শুরু করলো। তানভীর, তোমরা কি এখনো ঘুমিয়ে আছো? বেলা অনেক হয়েছে, ঘুম থেকে এখন ওঠো। নাস্তার সময় হয়েছে, নাস্তাটা করে নাও। সকালবেলা শুয়ে আছি, তখনই দরজার শব্দে ঘুমটা ভেঙে যায়। তখন মনে পড়লো যে গতকালকে আমার বিয়ে হয়েছে একটা ছেলের সাথে। এমনকি আমি অনেকটাই রেগে গেলাম, রেগেই ছিলাম, ছেলেটাকে সব কিছু বলে দিয়েছি। আম্মু, আমি আসতেছি। তখন মনে হলো ছেলেটা তো বেলকনিতে শুয়ে আছে। তখন আমি ওর কাছে গেলাম। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। তখনই মেয়েটা আমার কাছে আসে। মেয়েটার হাতের নরম স্পর্শে আমি চোখ খুলি। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে গতকালকের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার এমনটা করা উচিত হয়নি। আসলে আমার মাথা না অনেক গরম হয়ে গিয়েছিল। প্রথমত আপনি আমার থেকে জুনিয়র, আর আমার বিয়েটা অনিচ্ছাতেই হয়েছে, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো বা বলেছিলেন। দেখুন, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি কখনো আপনার কাছে এসে স্বামীর অধিকার চাইবো না। কথাটা বলে ওখান থেকে উঠে আমি ওয়াশরুমে চলে যাই।
আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার এখন নিজের প্রতি কেমন যেন না গিল্ট ফিল হচ্ছে, কারণ শুধু শুধু ছেলেটার গায়ে আমি হাত তুলেছি। একদমই উচিত হয়নি আমার। শাওয়ার নেওয়ার পরে মনে হলো আমি তো কিছুই আনিনি, শুধু তোয়ালেটা নিয়ে এসেছি। রুমের মধ্যে মনে হয় কেউ নেই, তাই তো তোয়ালেটা পরে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। নিচে আসতেই দেখি আব্বু আর আম্মু দুজনেই বসে আছে। আমাকে দেখে ওনারা বলে ওঠে, আরে নীলামা, তোমার ঘুম থেকে উঠতে এত দেরি হলো যে? তোমাকে তো সেই কখন ডেকেছিলাম, তোমরা এত সময় ধরে ঘুমিয়ে আছো, নাস্তা করবে কখন? তোমার ছেলে হয়তো এখনো আসেনি, এখনো শুয়ে আছে। যাও তানবীরকে একটু ডেকে নিয়ে আসো। কথাটা শুনে আমি ওনাকে ডাকার জন্য রুমে চলে গেলাম। রুমের ভিতরে প্রবেশ করলাম, তখনই হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা লেগে আমি নিচে পড়ে যাব, তখনই কারো গায়ের উপরে পড়ে যায়। এমনকি আমি তার গায়ের উপরে তখন খেয়াল করলাম যে আমি তানভীরের গায়ের উপরে পড়ে আছি। ওর গায়ে কিচ্ছু নেই, শুধু একটা তোয়ালে জড়ানো অবস্থায়। আমি তো লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তানভীরের গা থেকে কি একটা যেন মিষ্টি ঘ্রাণ আসতে লাগলো। সেই ঘ্রাণটা একটা নারীকে নেশায় আসক্ত করতে বাধ্য করে। হঠাৎ করে কোথা থেকে যে নীলা আমার গায়ের উপরে এসে পড়লো, আমি তো লজ্জায় কিছু বলতেও পারছি না। তখনই নীলা নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে যায় আর আমাকে বলে ওঠে, সরি, আসলে আমি খেয়াল করিনি। আর আব্বু আম্মু আপনাকে নিচে যেতে বলেছে। কথাটা বলে আমি নিচে দৌড় দিলাম। একটু আগে একটু রোমান্টিক ফিলটা আমার কেমন জানি না ভালোই লাগলো। আমার বারবার শুধু কথাটা মনে পড়ছে। লজ্জায় আমার মুখটা একদম লাল হয়ে আছে তখনই। দেখেছো, তোমার বৌমার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। তার মানে তোমার ছেলে কিন্তু এটাতে রাজি আছে। এই বুইড়া বেটা, কি কও তুমি এসব? আরে তুমি কি ভুলে গেলে, তোমার সাথে যখন আমার প্রথম রাত দেখা হয়, তখন তুমি আমার পা ধরে সালাম করছিলে, তখন আমি তোমাকে সোজা বুকে টেনে নিয়েছি। তুমি তো বাচ্চাদের মতো আমার কোলে উঠে চলে এসেছো। দে শয়তান, এই বুড়ো বয়সে এখনো এসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? এখানে ছেলের বউ আসতেছে, তুমি এসব আমাকে বলছো? দুষ্টু কোথাকার। আরে তুমি সবসময় আমার কাছে কচি, তাই তোমার কথা তো বাদই দিলাম। আর আমি সবসময় রোমান্টিকই থাকি। আমি নাস্তার টেবিলে আসতেই তখন আমার উদ্দেশ্যে আব্বু বলে ওঠে ওকে, তুমি ডেকেছো? যে আব্বু উনি আসতেছে, ফ্রেশ হয়ে আসতেছে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভাবতেছি, তখনই মনে পড়লো একটু আগের কথাগুলো, যে আমাকেও বলেছে আমাকেও স্বামী হিসেবে মানতে পারবে না। নিমিষে মুখের হাসিগুলো উধাও হয়ে যায়। আমি নিচে আসি দেখি আব্বু আম্মু সহ সবাই নাস্তার টেবিলে বসে আছে। আমি নাস্তার টেবিলে বসতেই আমাকে দেখে আব্বু বলে ওঠে, শোনো, আমি আর তোমার আম্মু আমরা দুইজন একটু গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে যাব। আর তোমরা বাড়িতে থাকবে, আর বিকালের দিকে তুমি নীলাকে নিয়ে ওদের বাসায় যাবে। মানে আজকে বিকেলে যাব মানে? বুঝলাম না। এটা নিয়ম যে বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। আমি আর কিছু বললাম না। নাস্তাটা শেষ করে বের হয়ে যাব, তখন আম্মু আবার বলে ওঠে, কি রে, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? ভাবছি আমাদের এখানে একটা ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন নিয়ে নিব। যেহেতু আমার আর দেশের বাইরে যাওয়া হবে না, বন্ধুর সাথে আড্ডা দিতে যাচ্ছি। সমস্যা নেই, তোর কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে নীলার মা বুঝিয়ে দিবে, কারণ ও তো পড়াশোনা শেষ করেছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ ওখান থেকে বের হয়ে গেলাম। নাস্তা টেবিল থেকে আমি উপরে গেলাম। তোমার ছেলের কেমন জানি না মন খারাপ, কি হলো বুঝতে পারছি না। নতুন বিয়ে হয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তো কেউ কাউকে চেনে না, তার জন্য সমস্যা নেই। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। রুমে আসতে তখনই রাহুলের কল। ফোনটা রিসিভ করতেই রাহুল কান্না করতে করতেই বলে ওঠে, সব আমি কি শুনছি? তোমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি আমাকে ধোকা দিয়েছো। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না? তুমি আমাকে ধোকা দিয়েছো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকেই চাই। আর আমি বিয়েটা নিজের ইচ্ছায় করিনি, আমার বাবা আমাকে জোর করে বিয়েটা দিয়েছে। কিন্তু আমি যেটাকে সব কিছু খুলে বলেছি। তাহলে বলছো তুমি তোমাদের খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে? ছেলেটা তোমাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে? হ্যাঁ, সেটা রাজি হয়েছে। ও আমার থেকে জুনিয়র। তুমি আগামীকালকে আমার সাথে দেখা করো। আমি একটা পার্টির আয়োজন করেছি, তুমি ওখানেই এসো। ঠিক আছে, আমি আগামীকালকে তোমার সাথে দেখা করব। বাসা থেকে বের হয়ে আমি নিজের মনে হাঁটতে লাগলাম। আমার ফোনটা বেজে চলেছে। আমি ওইদিকে খেয়াল করছি না কেন ফোন বাজতেছে, কিন্তু ফোনের শব্দ যেন আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। মনের মধ্যে একটাই কষ্ট, যে সারা জীবন কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি,
কখনো কোনো মেয়ের সাথে রিলেশনেও জড়াইনি। ভেবেছিলাম বিয়ের পরে নিজের স্ত্রীকে ভালোবাসবো, নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করব। কিন্তু না, আব্বু নিজে পছন্দ করে বিয়েটা দিল। সবকিছু মেনে নিলাম, ভাবলাম আব্বুর পছন্দই সবকিছু, আমি মেনে নেব। কিন্তু শেষে হলোটা কি? আমার জন্য আমি অন্য কারো জীবনটা নষ্ট হতে দেব না। তাই এসব ভাবতে ভাবতে আমি হাঁটতে লাগলাম। তখন আবারও ফোনটা বেজে ওঠে। এবার ফোনটা রিসিভ করতে তখন ওপাশ থেকে রাগে গলায় রাহাত বলে ওঠে, কি রে হারামজাদা, বউ পেয়ে কি আমাদেরকে ভুলে গেছিস? কতগুলো কল করেছি, ফোনটা একটু চেক দিয়ে দেখ তো। একটা ফোনও তৈরি করেছে, কোথায় তুই ফোন ধরিস না? ও তো বুঝতে পেরেছি, মনে হচ্ছে বউ নিয়ে টাঙ্কি মারছিস। আচ্ছা বুঝতে পারছি, এখন তো তোদের সময়, আমাদের তো এখন সময় নেই। ভালো লাগছে না, আমি বাইরে হাঁটতেছি। ফোনটা রাখলাম। আমার কথা শুনে ওরা বুঝতে পারলো আমার মনটা যে ভীষণ খারাপ। তখনই রাহাত বলে ওঠে, বুঝলাম না তোর হলোটা কি? তুই এখন কোথায় আছিস সেটা বল, আমরা আসছি। নদীর পাশে যে বাগানটা আছে ওখানে আছি। কথাটা বলে কলটা কেটে দিই। এরপর আমি নদীর পাড়ের বাগানটায় বসে রইলাম, একটা বেঞ্চের উপর। কিছুক্ষণ পর তখনই পেছন থেকে কেউ বলে ওঠে। আকাশ আর রাহাত দুজন পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে তুই এখানে বসে রইলি কেন? তোর মন খারাপ কেন? কি জন্য হয়েছে রে? কি আমাদেরকে খুলে বল, কিছুই তো বুঝলাম না। তোর তো কখনো মন খারাপ হয় না। কি রে চুপ কেন, কথা বলছিস না কেন, হয়েছে কি? আমাদের খুলে বল যে হলো কি। আকাশ আর রাহাত দুজনকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর তখন রাহাত রাগী গলায় বলে ওঠে, মেয়েটার সাহস কি করে হয় এমন একটা কাজ তোর সাথে করার? ও বিয়ের আগে ওর আব্বুকে বলেনি কেন যে ও অন্য কাউকে পছন্দ করে? তাহলে তো হতো। শুধু শুধু ওর জীবনটা কিভাবে নষ্ট করার কি দরকার ছিল? ও কি মনে করেছে ছেলেদের জীবন ছেলে খেলা? চুপ কর ভাই, যা হওয়ার হয়ে গিয়েছে। আমার নিয়তি এমনই, আল্লাহ পাক আমার কপালে চালিয়ে রেখেছে, তাই হবে, কিছু করার নেই। ও তোর সাথে একদম ঠিক কাজ করেনি, এটা একদমই ওর উচিত হয়নি। ও কি করে তোর সাথে এমন জঘন্য একটা কাজ করতে পারলো? আমি এটা ভেবে পাচ্ছি না। আমি চিন্তা করছি যে ওকে ডিভোর্সে দিব আর মুক্ত করে দেব। যেহেতু ও আমার থেকে মুক্তি চায়, ও চায় যেহেতু আমার কাছ থেকে চলে যেতে, আমি উকিলের সাথে কথা বলেছি, উনি যত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। তোর বোঝার বয়স আছে যথেষ্ট। আমরা কিছু বলবো না, কারণ তোর জীবন, তোর যা ভালো মনে হয়। এরপর আকাশ আর রাহাত ওদের দুজনের সাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর ঘোরাঘুরি করে বিকেলের দিকে বাসার দিকে আমি রওনা দিলাম। এর মধ্যে আব্বু আম্মু অনেকগুলো কল চলে এসেছে। বাসায় প্রবেশ করতেই আমাকে দেখে আব্বু বলে ওঠে, কিরে, তোর হলো নাকি? তুই যে সেই সকালে বের হলি, এখন বিকেল হয়ে গেল, তুই এখন বাসায় ফিরেছিস? আজকে তোর না শ্বশুর বাড়িতে যাওয়ার কথা নীলাকে নিয়ে? তুই কোথায় হারিয়ে গিয়েছিস? তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলে তো, সে কখন রেডি হয়ে বসে আছে, আমরাও তো বের হব। আব্বুর কথা শুনে আমি উপরে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। তখন নীলা বলে ওঠে, আপনি তো দুপুরে কিছু খান নাই, এখন কিছু খেয়ে নিন, আমি আপনাকে খাবার দিচ্ছি। প্রয়োজন নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কথাটা বলে আমি সামনে হাঁটা ধরলাম। তখন আব্বু বলে ওঠে, আমাদের তো একটাই মাত্র গাড়ি, আর নীলার আব্বুর অনেকগুলো গাড়ি আছে, তাই ওখান থেকে একটা গাড়ি তোদের জন্য দিয়েছে, আর বলেছে এই গাড়িটা এখন থেকে এখানেই থাকবে, আর তোরা কোথাও যাতায়াত এই গাড়িতেই করবি। তোরা তাহলে এই গাড়ি করে চলে যা নীলার বাসায়, আর আমরা দুজন গ্রামের দিকে যাচ্ছি। আব্বু কথাটা বলে গাড়িতে উঠে বসে, আর আম্মু বাসার চাবিটা নীলার হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। আমি আর নীলা গাড়িতে উঠে বসি। এরপর ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় দীর্ঘ 3 ঘন্টা পর ওদের বাসার সামনে এসে পৌঁছায়। তখনই আব্বুর বন্ধু এসে বলে ওঠে, আরে তানভীর বাবা, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি ওনার পা ধরে সালাম করলাম। আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে থাক বাবা, পায়ে ধরে সালাম করা লাগবে না, আসো ভেতরে আসো। নীলা, তুই ওকে নিয়ে উপরে তোর রুমে যা। আজকে যদি নীলার মা বেঁচে থাকতো তাহলে আজ কত খুশি যে হতো। আসলে নীলার মা ছোটবেলায় মারা যায়, আর আঙ্কেল তাকে মানুষ করে। এটা আমি আব্বুর কাছ থেকে শুনেছি। নীলা আমাকে রুমে নিয়ে যায়। ও রুমটা আসলে অনেক সুন্দর, কারণ অনেক সুন্দর করেও গুছিয়ে রেখেছে, খুব পরিপাটি করে। নীলা যেমন সুন্দর, তেমন ঠিক তার জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখে। ওর ঘরের মধ্যে অনেক নানা ধরনের জিনিস আছে, অনেক দামি জিনিস ও সাজিয়ে রেখেছে। এখানে এক একটা জিনিসের অনেক মূল্য, যা আমাদের দ্বারা কেনা সম্ভব না। আমি ওর জিনিসগুলো দেখছিলাম। তখনই আমার উদ্দেশ্যে নীলা বলে ওঠে,
তুমি আমার এগুলো হাত দেবে না। এগুলো সব কিছু আমার নিজের পার্সোনাল, তাই আমি চাই না যে আমার পার্সোনাল কোনো জিনিসে তুমি হাত দাও। কথাটা শোনা মাত্রই আমার কেমন জানি না নিজের প্রতি একটু খারাপ লাগা শুরু করলো। মনের মধ্যে কষ্ট বয়ে গেল, বুকটা কেমন জানি না ধপ করে দাঁড়িয়ে গেল কথা শুনে। এটাকে অপমান বলবো নাকি আমার প্রতি ঘৃণা জানি না, কিন্তু এতটুকু ঠিক ওকে বোঝাতে পারছি না যে আমি কোনোভাবে ওর অনুমতি ছাড়া কোনো বিষয়ে কথা বলবো না। অনেক দূর থেকে এসেছেন, যান ফ্রেশ হয়ে আসেন। আমাদের গেস্ট রুম আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নেন। আমার ওয়াশরুমে আপনি ঢুকবেন না, এটা আমার পার্সোনাল। নিজের প্রতি কেমন একটা অপমান বোধ হলো, তাই মাথা নিচু করে ওখান থেকে আমি গেস্ট রুমে যাই। ওখানে ফ্রেশ হয়ে আমি সোফায় বসে আছি, তখনই আঙ্কেল আমার কাছে আসে। কি ব্যাপার বাবা, তুমি দেখে এখানে বসে আছো? যাও রুমে যাও, নিজের ড্রেসগুলো চেঞ্জ করে নাও। এসে বলে ওঠে, না তেমন বিষয় না, আসলে ভালো লাগছে না তাই এখানে বসে আছি, আর আমরা তো আগামীকালকে চলে যাব। তোমরা আজকে এসেছো, আগামীকাল চলে যাবে? মানে বুঝলাম না, তোমরা কি এখানে কিছুদিন থাকবে না? আসলে আমার তো পড়াশোনাটা আমি বাইরে করেছিলাম, কিন্তু হঠাৎ করে চলে এসেছি, তাই পড়াশোনাটা এখানে কন্টিনিউ করব। তাই এখানে কোথাও অ্যাডমিশন নিয়ে নেব ভাবতেছি, তার জন্য আগামীকালকে আমাকে যেতে হবে। আচ্ছা, তাহলে তো তোমাকে আমি আর ভাড়া দিতে পারবো না। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মেয়েটার সাথে তোমার হয়তো বা কোনো কিছু হয়েছে, তার জন্য দুজনে কথা বলছো না, চুপচাপ। তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে হয়তো বা তোমার থেকে বয়সে বড়, কিন্তু ও তোমার থেকেও অবুঝ একটা মেয়ে। ও বড় হলেও একদম বাচ্চাদের মতো। আমার মেয়েটা ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, আমি ওকে আদর করে বড় করেছি, তাই আমার আদরে কখনো ও শাসন পায়নি, তাই এমন বিগড়ে গিয়েছে। ওর কথায় তুমি কখনো কিছু মনে করো না বাবা। তাকে আমি এই বিয়েতে রাজি করাতে পারিনি, আমার এক প্রকার জোর বেশিতেই বিয়েতে রাজি হয়েছে, আর তার জন্য হয়তোবা তোমার সাথেও তেমন করেছে। তাই তুমি ওর কথায় মনে কিছু নিও না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি মাথা না দিয়ে শুধু হ্যাঁ বললাম। আঙ্কেল ওখান থেকে চলে যায়। এরপর আমি ওখান থেকে উঠে যখন এই রুমের ভিতরে প্রবেশ করব, তখনই আমার সাথে নীলার ধাক্কা লাগে। নীলা পড়ে যায়, আমি ওর গায়ের উপর পড়ে যাই। নীলা এই প্রথম একটা মেয়ে যাকে দেখার পর আমি পাগল হয়ে যাই। এমন একটা মেয়ে যে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে, কিন্তু আফসোস আমি তার হতে পারলাম না। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, তখনই নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, তোমার সাহস কি করে হয় তুমি আমার গায়ের উপরে পড়ে যাও? আমি বুঝি না, আমি বুঝি না মনে করেছো? তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে এমন করছো? বিশ্বাস করেন আপনি যে এখানে আসেছেন আমি একদমই খেয়াল করিনি, না হলে। চুপ, একদম একটা কথাও বলবে না। আমি তোমাকে বলে দিয়েছি যে আমি তোমাকে কখনো স্বামীর অধিকার দিতে পারবো না, তুমি আমার কাছে আসবে না। কথাগুলো বলে নীলা ওখান থেকে চলে যায়। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি কখনো আশা করিনি আমার সাথে এমন একটা কিছু হতে পারে। আল্লাহ পাক আমাকে কিসের শাস্তি দিচ্ছে জানি না, কি করেছি আমি। ওখান থেকে সোফায় বসে রইলাম, তখনই আকাশের কল রিসিভ করলাম। তখন আকাশ বলে ওঠে, কিরে কোথায় আছিস? তোর তো দেখছি খবর নেই, বাসায় নেই, সবাই কোথায় গিয়েছিস? একটা কল করলি না? আমি ওর সাথে আর থাকতে চাই না রে। বারে বারে এত অপমান আমি আর মেনে নিতে পারছি না। আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দেব। এখন আবার কি হলো? আর তুই এখন আছিস বা কোথায়? আকাশকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর আকাশ বলে ওঠে, এখন তো রাত হয়েছে, তুই এখন চলে আসলে কেমন দেখা যায়? আগামীকাল সকালে চলে আসিস, এসব বিষয় নিয়ে আগামীকালকে কথা হবে। কথাটা বলে আকাশ কলটা কেটে দেয়। তখনই আঙ্কেল খাবার জন্য ডাকে। আমি নিচে যাই। এরপর খাবারটা খেয়ে নীলার রুমে প্রবেশ করতেই তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, বেলকুনিতে একটা সোফা আছে, ওখানে গিয়ে তুমি শুয়ে পড়ো। ছেলেটা ওখানে গিয়ে শুয়ে পড়ো, একটা কথাও আর বললো না, চুপচাপ মাথা নিচু করে ওখানে গেল। খারাপ না, ওর প্রতি কেমন জানি না একটু ভালো লাগা কাজ করতে লাগলো। কিন্তু আমার তো ওর প্রতি খুব রাগ হচ্ছে, কারণ ও যদি বিয়েটা না করতো তাহলে তো এমনটা হতো না। ছেলেটাকে থাপ্পড় মারা হয়তোবা উচিত হয়নি, হয়তোবা ছেলেটা আমার থেকে জুনিয়র, কিন্তু তাই বলে ওর সাথে এমন করাটা আমার একদমই ঠিক হয়নি। তখনই ফোনটা বেজে ওঠে, দেখি রাহুল কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহুল বলে ওঠে, আগামীকালকেই আসবে তো বেবি? ঠিক আছে, আমি তোমার পার্টিতে আগামীকালকে অবশ্যই আসবো। বেলকনিতে শুয়ে আছি। মধ্যরাতে কেমন জানি না ঠান্ডা লাগতে শুরু করলো। তখনই অনুভব হলো কেউ যেন আমার গায়ে কম্বল দিয়ে গেল। ওটা জড়িয়ে ধরে আমি শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কম্বল দেওয়া, আর নীলা ওখানে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে যেন পরীর মতো লাগছিল। ওর দিকে প্রায় কিছু সময় আমি তাকিয়ে রইলাম। এরপর আমি উঠে আঙ্কেলকে বিদায় জানিয়ে ওখান থেকে সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা তুললাম। নীলা, তুমি তো জানো না
আমি শুধু তোমার দেহটা চাই, আর কিছুই চাই না। আমার তো তোমার কোনো কিছুর প্রতি লোভ নেই। আমার সব কিছু আসে শুধু তোমার দেহটাই চাই। তোমার মতো সুন্দরী মেয়ে আমাদের পুরো ভার্সিটির মধ্যে কেউ ছিল না। তুমি ছিলে আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের সব থেকে সুন্দরী মেয়ে। আমি ওখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আকাশের কাছে যাই। আকাশের কাছে যেতেই আকাশ বলে ওঠে, এখন কি করবি তুই? ভাবতেছিস এখন যদি... আর কিছু বলার নেই, আমার যা ভাবা ভেবে নিয়েছি। আমি একটু আগে উকিলের সাথে কথা বলে এসেছি। উনি আমাকে ডিভোর্স পেপার দিয়েছে, আমি সাইন করেছি। ও সাইন করলে হয়ে যাবে। যেহেতু তুই ডিসিশন নিয়ে ফেলেছিস, তাহলে তো আর আমি এখানে কিছু করতে পারবো না। রাহুলের দেওয়া সেই ঠিকানায় আমি যেতে লাগলাম, যেখানে ও আমাকে পার্টিতে ডেকেছে। আমি ওখানে যেতে আমাকে জড়িয়ে ধরে রাহুল বলে ওঠে, আসো বেবি, তোমার জন্য অপেক্ষা করছি। রাহুল, এসব কি? তুমি ড্রিঙ্কস করেছো? তোমার সাথে না আমার কথা হয়েছে, তুমি কখনো এসব করবে না। আর এসব কি? এখানে এত মেয়ের অশ্লীলভাবে আছে, তুমি এসব এখানে কেন? আরে পার্টিতে মজা হবে, এনজয় হবে, তার জন্যই তো একটু মজা করবে না? আমি তোমার কাছে এখানে এসেছি, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কিন্তু তার আগেই তোমাকে আমার সাথে একটু এখন দুষ্টুমি করতে হবে। মানে তোমার কথা আমি বুঝতেছি না। যখন রাহুল একটা ড্রিঙ্কসের বোতল আমার মুখে দিতে লাগলো, আমি অনেকবার বারণ করা সত্ত্বেও ও জোর করে আমার মুখটা চেপে ধরে পুরোটা আমার মুখে ভরে দিল। আমার যেন মাথা ঘুরতে লাগলো, আর আমি মাতালের মতো কথা বলতে লাগলাম, রাহুল, এসব কি? তুমি আমার সাথে এসব কেন করছো? আমি তো তোমাকে চাই না, আমি তো তোমার পুরো শরীরটা চাই। আমি তোমাকে বিয়ে করতে না, বুক করতে চাই। এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য ওই ছেলেকে দিনের পর দিন অপমান করেছি, আর তুমি আমাকে এইসব কি বলছো? তুই আমাকে থাপ্পড় মেরেছিস, সমস্যা নেই, সব কিছু এখন তোর সাথে আমি মিটিয়ে নিব। তোর কি মনে নেই প্রথম দিন যেদিন তোকে আমি ইপটিজিং করেছিলাম, সেই দিন তুই কি করেছিলিস? ভার্সিটির সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলি। এরপর তুই সবার সামনে তোর বাবার টাকার পাওয়ার ছিল, কিন্তু আমারও ছিল, আমি দেখাতে পারিনি, কারণ ওই সময় আমার হাত পা বাঁধা ছিল। আমি তোর সাথে ছলনা করে তোকে ভালোবাসার জালে ফেলেছি, শুধু তোকে ভোগ করার জন্য, আর কিছুর জন্যই না। রাহুল কথাটা বলে আমাকে জড়িয়ে ধরে, এরপর আমাকে কিস করতে লাগলো। আমি ওর মুখ চেপে ধরে ওকে ধাক্কা দিই, তখন রাহুল বলে ওঠে, শালিকে ভিতরে নিয়ে যা, এরপর ওর সব তেজ আমি বের করছি। আমি আর আকাশ ওখানে বসে গল্প করছি। তখনই দেখলাম রাহাতের কল। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, ভাই আমি একটা পার্টিতে এসেছি, আর ওখানে দেখলাম নীলা ভাবির সাথে কিছু ছেলেরা অসভ্যতা করছে। তুই তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাহাত কথাটা বলে আমাকে লোকেশন পাঠায়। আমি আকাশের কাছ থেকে বাইকটা নিয়ে ফুল স্পিডে বাইকটা চালিয়ে আমি ওই লোকেশনে চলে যাই। ওখানে গিয়ে দেখি অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ওদেরকে বেধড়ক পিটিয়ে আমি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে ছেলেটা বলে ওঠে, এই তুই এখানে ভিতরে প্রবেশ করলি কি করে? তোকে কে? আমি তোর বাপ, তোর সাহস কম না? তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস? কথাটা বলে আমি ওকে উড়াধুরা মারতে লাগলাম। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে, ওদেরকে ধরে নিয়ে যায়। আমি নীলাকে নিয়ে বাসায় চলে আসি। নীলা হাঁটতে পারছে না, আমি ওকে কোলে নিলাম। তখন নেশাগ্রস্ত অবস্থায় নীলা বলে ওঠে, তানভীর, তুমি আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, বিশ্বাস করো, আমি ওকে ভালোবেসে ঠকেছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি জানি ও সব কিছু নেশাগ্রস্ত অবস্থায় বলছে। আমি ওকে রুমে নিয়ে শুয়ে আমি যখন রুম থেকে চলে যাব, তখন নীলা আমার শার্টের কলারটা টান দিয়ে ওর গায়ের উপর আমাকে ফেলে দেয়। এরপর বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি বুঝতে পেরেছি ভালোবাসা কেমন। ভালোবাসা কখনো কারোর বয়স বা রূপ দেখে হয় না, ভালোবাসা একটা আবেগ যা মানুষের মন থেকে হয়। কথাটা বলে নীলা নেশাগ্রস্ত অবস্থায় আমাকে জড়িয়ে ধরে কিস করলো। আমি অনেক কষ্ট করে ওর থেকে ছাড়িয়ে নিজের রুমে চলে যাই। যার সময় ডিভোর্স পেপারটা ওর রুমে রেখে চলে যাই। সকালবেলা লাফ দিয়ে উঠে গতকাল রাতের কথা আস্তে আস্তে সব কিছুই মনে পড়তে লাগলো। ভালোভাবে তাকিয়ে দেখি এখন আমি অন্য কোথাও না, আমার নিজের শ্বশুর বাড়িতে, মানে তানভীরের বাসায় আছি। এখন আমার জন্য নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আমি ভালো একজন মানুষকে এত কথা শুনিয়েছি যে আমার থেকে জুনিয়র, তাতে কি হয়েছে? সেই মানুষটা অনেক ভালো। আমি ভালো মানুষকে কদর না করে একটা শয়তানকে ভালোবেসেছি। না, আমার এখনই ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কথাটা ভেবে আমি যখনই সামনে পা বাড়াবো, তখনই দেখলাম টেবিলের উপর একটা কাগজ। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা যে অন্য আর কিছুই না, ডিভোর্স পেপার। তার মানে তানভীর আমাকে ডিভোর্স দিয়েছে।
এটি দেখার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমার যেন বুকটা কেঁপে উঠলো। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। ওকে আমি শুধু বারে বারে অপমানই করেছি। ও শুধু আমার ভালোই চেয়েছে। আমি যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মাটিতে লুটে পড়লাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি কিছুদিনের মধ্যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। ও যে কখনো আমার হবে না, আর এত মায়া লাগিয়ে কি হবে? আমি চাইলেও ওকে নিজের করতে পারবো না, তাই এসব ভেবে লাভ নেই। হয়তো নিজের মনে খারাপ লাগছে, কিন্তু কি করব? খারাপ লাগলো যে আমার আর কিছু করার নেই। তখনই দেখলাম হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত বলে ওঠে, কিরে কোথায় আছিস তুই? গতকালকে আর তো বললি না। রাহাতকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর রাহাত বলে ওঠে, তোর ইচ্ছে, তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি এখানে আর কিছু বলবো না। বসে আছি আর শুধু ফারজানার কথা ভাবতে লাগলাম। তখনই দেখলাম ফারজানা কল। ফোনটা রিসিভ করলাম। এখন ফারজানা বলে ওঠে, কি ব্যাপার? তুমি দেখি কিছুদিন ধরে আমাকে কল করছো না। হয়েছে রে কি? কোনো সমস্যা নাকি? তুমি আমাকে কল করলে না যে? আসলে আমার বন্ধুর জন্য মনটা ভীষণ খারাপ। ও ছোটবেলা থেকে খুবই ইনোসেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার জন্য ও নিজেকে বদলে নিল। ওর পুরনো জীবনটা হয়তো আমরা জানি না, ওর নিজের মধ্যেই আছে। কিন্তু একটা কথা কি জানো, ও প্রথম তোমার বান্ধবীকে ভালোবেসেছে, কিন্তু কি পেয়েছে? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আর নীলা আপু আমাদের কাজের বান্ধবী তো শুধু নামের। তখন আমি সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর তখন ফারজানা বলে ওঠে, দেখো, ওই বিষয় তো আমি জানি না। আঙ্কেল ওকে মেডিকেলে পড়াতে চায়, তাই ওকে ডাক্তার বানানোর জন্য আঙ্কেল দেশের বাইরে পাঠায়। পড়াশোনা শেষ করেই দেশে আসে। ও কাকে ভালোবাসে, কাকে পছন্দ করে তা তো আমি জানতাম না। আসলে আমার বন্ধু সারাটা জীবন কষ্ট পেয়ে আসলো। সবসময় তো কখনো কাউকে ভালোবাসেনি। সবসময় শুধু ভেবেছে বিয়ের পর তার বউকে ভালোবাসবে। কিন্তু আমার বন্ধু যে এতটা হতভাগা কখনো ভাবতেই পারিনি। তোমার বন্ধুর জন্য তো আমারও এখন কষ্ট লাগছে। রাহাতের সাথে কথার মাঝে হঠাৎ করে তখন কোথা থেকে একটা ট্রাক চলে আসে আর আমাকে ধাক্কা দেয়। আমি চিৎকার করি। তখনই ওপাশ থেকে রাহাত চিৎকার শুনে বলে ওঠে, তানভীর, তোর আবার কি হলো? এভাবে চিৎকার করলি কেন? কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসে না। প্রায় 2-3 মিনিট পর কেউ কল করে বলে তানভীর অ্যাক্সিডেন্ট করেছে আর হসপিটালে নিয়ে যাচ্ছে। কথাটা শুনে আমার তো পায়ের নিচে থেকে মাটি সরে যেতে লাগলো। তখনই আকাশকে কল করি। রাহাতের কল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত কান্না করে বলে ওঠে, ভাই তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, আমি ওখানে যাচ্ছি। মানে তোর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হয়েছে রে কি? তুই হসপিটালে তুই কেন যাচ্ছিস? কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। আমি বসেই তানভীরের কথাই ভাবছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। তারপর কলটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, আমার বন্ধু তানভীর এখন হসপিটালে, ও অ্যাক্সিডেন্ট করেছে সবকিছু। তাই আপনাকে সবকিছু দায়ী দিতে হবে। আজকে আমার বন্ধুর এই সবকিছুর জন্য আপনিই দায়ী। আমার বন্ধুর যদি কিছু হয় কখনো আমি আপনাকে ক্ষমা করব না। তানভীর হসপিটালে, ও অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্রই পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। বুকটা কেঁপে উঠলো। আমি কান্নাই করে দিলাম আর ওকে বলে উঠলাম, প্লিজ আপনি বলুন না ও কোথায়। ওর থেকে ঠিকানাটা নিয়ে আমি দৌড়ে হসপিটালে যেতে লাগলাম। ওর বন্ধুরা ওখানে বসে আছে। আমি কান্না করতে লাগলাম। এখন আমার সামনে ওর একটা বন্ধু এসে বলে ওঠে, আসলে মেয়েরা ছলনাময়। কি দরকার আপনার এখানে এসে এভাবে কান্নার অভিনয় করার? আমার বন্ধু তো আপনাকে মুক্ত করে দিয়েছে, তাহলে কেন আবার এখানে মায়া দেখাতে এসেছেন? প্লিজ দয়া করে আপনারা এসব বলবেন না। আমি বুঝতে পেরেছি, আমি আমার ভুলটা স্বীকার করছি। আমি ভুল করেছি, ওর সাথে আমি অন্যায় করেছি। আমার সাথে এমন করবেন না প্লিজ। তখন রাহাত আমার আসে, এসে বলে ওঠে, ভাই তুই এখন চুপ কর, ওর নিজের ভুল বুঝতে পেরেছে। আমি বসে কান্না করতে লাগলাম। তখনই ডাক্তার আসে। ডাক্তার এসে বলে ওর জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে ওর কেবিনে যাই। চোখ খুলে তাকাতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তখনই দেখলাম কেউ দৌড়ে আমার কেবিনে প্রবেশ করে এবং কি আমার হাত ধরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভালো করে তাকিয়ে দেখি যে মানুষটা আর কেউ না, নীলা। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নীলা এখানে এসেছে আর আমার হাত জড়িয়ে ধরে কান্না করছে। তখনই নীলা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তোমার সাথে এমন করা ঠিক হয়নি। প্লিজ, আমার একদম উচিত হয়নি। আমি তো আপনাকে ঠিক কবে মাফ করে দিয়েছি, আর এখানে ক্ষমা চাওয়ার তো কিছুই নেই। আমি তো আপনাকে মুক্ত করে দিয়েছি। আপনি এখন যেখানে ইচ্ছে চলে যেতে পারেন।
তখনই নীলা আমার মুখটা চেপে ধরে আর বলে ওঠে, প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। আমি এমনিতেই ভালোবাসায় ধোঁকা খেয়ে তোমার কাছে এসেছি। আমি বুঝতে পেরেছি আসল ভালোবাসার মানেটা। তুমি আমার সাথে এমন করো না, না হলে যে আমি আত্মহত্যার পথটাই বেছে নেব। কথাটা শোনা মাত্র মুখটা চেপে ধরলাম আর বলে উঠলাম, ছি ছি ছি, এসব কি বলছেন? এসব মহাপাপ। এগুলো একদমই আর বলবেন না। নীলা চুপ হয়ে গেল, আর একটা কথাও বলছে না। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম, কেমন করুণা চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ডক্টর আসে। ডক্টরের কাছ থেকে সব কিছু জানতে পারি যে কী সমস্যা হয়েছে। এরপর আমি তার সেবা যত্ন করতে লাগলাম। নীলা আমার সব দিক থেকে দেখাশোনা করতে লাগলো। যখন যা লাগবে সব সময় আমার সাথেই থাকে। আমি তো এমনিতেই ওর প্রতি দুর্বল। আমি আরো বেশি ওকে ভালোবাসা শুরু করলাম। দেখতে দেখতে প্রায় 10 দিন হয়ে যায়। আমি এখন মোটামুটি সুস্থ। আমাকে দেখার জন্য তখন আকাশ আর রাহাত দুজনে কেবিনে প্রবেশ করে। কি বন্ধু, এখন তো তুমি সব কিছুই পেয়েছো। সুন্দরী সিনিয়র বউ, এমনকি তোমার ভালোবাসা, আর ডাক্তার তো ফ্রি। তোমার সব খরচ বেঁচে গেল। আমার তো মনে হয় শালা অ্যাক্সিডেন্ট করে খুব ভালো লাভ করেছে। থুর হারামজাদা, আবার আমি কেমনি এটাতে লাভ করলাম? কেন, এই যে ভালোবাসা পেলো, এরপর তুমি এখন আদর্শ হাক সবকিছুই পাচ্ছ ফ্রিতে। থুর শালা, আর আমি শুনেছি তুই নাকি ফারজানার সাথে প্রেম করিস। একটু একটু, আর কিছু না। তুই আবার কোথা থেকে শুনবি? তুই তো দেখছি ভাই সাংবাদিকের মতো সব কিছু জেনে আছিস। থুর হারামজাদা। এরপর ওদের সাথে আরো কিছু সময় কথা বলি। ওরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে রিলিজ দিয়ে দেয়। আমি আর নীলা দুজনে বাসায় চলে আসি। বাসায় আমি রুমে শুয়ে আছি। নীলাকে দেখছি না, মনে হয় ছাদে গিয়েছে। আমি দেখলাম একটা ডায়েরি পড়ে আছে, তাই ডায়েরিটা হাতে নিলাম। হাতে নিয়ে আমি খুলে দেখি ওখানে লেখা আছে, ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল, বড় হয়ে একজন নামকরা ডাক্তার হব। কারণটা একটাই, আমার মা। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হঠাৎই একদিন হার্টের মধ্যে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। তার আগে থেকেই আম্মুর কিছু সমস্যা ছিল, কিন্তু বাংলাদেশের কোনো ডাক্তারই সেই রোগ ধরতে পারেনি। সেই থেকেই আমার মনে দৃঢ় প্রতিজ্ঞা, আমি একদিন বড় ডাক্তার হব, যাতে আর কোনো মেয়েকে আমার মতো মায়ের অভাবের কষ্ট পেতে না হয়। আজ আমার বিয়ে, তাও আবার আমার অনিচ্ছায়। আমি রাজি নই বিয়েতে, কারণ আমি রাহুলকে ভালোবাসি। ওই আমার জীবনের মানুষ। কিন্তু আব্বু তার পছন্দ অনুযায়ী আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে। যদি আম্মু আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমার সব কথাই বুঝতো, আমার মনের কষ্ট অনুভব করতো। কান্না বারবার গলা আটকে দিচ্ছে। আমার বাসরাতে আমি আমার স্বামীকে সরাসরি বলে দিয়েছি আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া আমি আর কারোর কাছে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। কারণ আমার হৃদয়টা আজও রাহুলের জন্যই ধীরে ধীরে তানভীরের প্রতি কেমন জানি না দুর্বল হয়ে যাচ্ছি। জানি না এটা কি ভালো লাগা নাকি ভালোবাসা, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি এই অনুভবটাকে কখনো রাহুলের কাছ থেকে আশা করিনি। কেন তানভীরের কাছে থাকলে আমার এত ভালো লাগে, যেন কোনো আপন একজন মানুষ আমার কাছে আছে। আজকে আমার কাছে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। কিন্তু যখন আমার তানভীরের কথা মনে পড়েছে তখন নিজেকে আর শেষ করতে ইচ্ছে করছে না। আমার এখন মনে হয় ওর জন্য আমাকে বাঁচতে হবে, কারণ আমাকে ভালোবাসে সত্যিকারের অর্থে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। কখনো আমি রাহুলকে ভালোবাসিনি। ওকে ভালোবাসাটা একটা শুধুমাত্র ভালো লাগাই ছিল, অন্য কিছুই না। আমি এখন বুঝতে শিখেছি যে ভালোবাসা কী অনুভূতি। এগুলো সব আমি বুঝে গেছি। এখন আমার ভালোবাসা একটাই মানুষ, সেটা হচ্ছে তানভীর। টেবিলের ওপরে ডিভোর্সের পেপারটা দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছে এখন গিয়ে সুইসাইড করব। চলে গেলাম আর নিজেকে শেষ করে দেব বলে আমি ছাদ থেকে লাফ দিব। তখনই দেখলাম কল। তখনই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে শুনতে পেলাম তানভীর অ্যাক্সিডেন্ট করেছে। এটা শোনা মাত্রই আমি এক মুহূর্ত আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে ওর কাছে গেলাম। ডায়েরিটা পড়ে বুঝতে পারলাম যে নীলার জীবনে অনেক কষ্ট। সব কষ্টগুলো এই বুকে চাপা দিয়ে রেখেছিল। নীলা এখন আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তাই আমি চাই ওকে আর কষ্ট না দিতে। ওকে আমি আমার আপন করে নেব। তখনই ফোন আসে, ফোনটা রিসিভ করলাম। কিরে, ডাক্তার বউ পেয়ে কি আমাদেরকে একদম ভুলে গেলে নাকি একদম এখন আর মনে নেই? দূর হারামজাদা, আমি বুঝতেছি না যে ওকে কি বলবো। তুই আবার কি বলবি আর কি বুঝতেছিস না? তোর মাথা তো কিছুই আমি বুঝি না। হারামজাদা, আমার মাথা না তোর হারামজাদা, আমার মাথা না তোর মাথা। আমার কথা তুই বুঝতে না পারলে এখন কি বলবো? আগে তো তুই আমাকে বুঝিয়ে দিবি, তারপর না হয় আমি বুঝবো যে কি হয়েছে। না হলে কিভাবে তোকে সাজেশন দিব?
আরে হরামজাদা, আমি ভাবতেছি যে আমি ওকে প্রপোজ করব, তাই কিভাবে করব সেটাই জানতে চাইলাম। দূর হ হারামজাদা, আমি ভাবলাম তুই বলবি কোন পজিশনটা নিবি আর কোথা দিয়ে করবি, এগুলো জিজ্ঞেস করবি। আমি তাহলে তোকে কিছু মিয়া খলিফার ভিডিও দিতাম। শালা লোচো কোথাকার, তুই আর ভালো হলি না। তোর মেইন পয়েন্টের মধ্যে একটা অ্যাটম মেরে উড়িয়ে দেব। এখন ভালো কথার ভাত নেই রে। হরে চান্দু, তুমি আমার ভালো কথা বলো নাকি? আর তুমি কত মেয়ের পেছনে ঘুরো আমি খুব ভালো করেই জানি কিন্তু। তাহলে আর কি, তোর ডাক্তার বউকে সোজা গিয়ে প্রপোজ করে দিবে, দেখবি তোকে কিভাবে জড়িয়ে ধরে কিস করতে থাকে আর আদর সোহাগে ভাসিয়ে দিবে। তো শালা, ওর সাথে কথা বলে কলটা কেটে দিই। এরপর আমি নীলাকে খুঁজতে লাগলাম, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। মনে হয় ছাদে গিয়েছে, তাই আমি গেলাম। দেখলাম এক প্রান্তে দাঁড়িয়ে আছে। নীলা আমাকে দেখে বলে ওঠে, তোমার এখন এমন অবস্থায় এখানে কেন এসেছো? তোমার তো এখন রেস্ট করার প্রয়োজন। সমস্যা নেই, এখন আমি ঠিক আছি। তোমার যত্নেই আমি এখন সুস্থ হয়ে গিয়েছি। ডাক্তার আমি নাকি তুমি যে সুস্থ হয়ে গিয়েছো? তুমি বললেই হবে। তখন আমি একটা মুচকি হাসি দিলাম আর নীলার সামনে হাত বাড়িয়ে বলে উঠলাম, আমি জানি না তোমার অতীত কেমন ছিল, তারপরে বলছি তোমার অতীতগুলো মুছে দিয়ে আমি তোমাকে আমার রাখতে চাই। ভালোবাসা কি বিশ্বাস করো আমি জানি না, কিন্তু তারপরে তোমাকে দেখার পর ভালোবাসা নামক শব্দটা আমার কানের মধ্যে বাজে। আমি বুঝতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা অনুভব আর ভালোবাসা দুটোই তুমি বুঝতে পারো। তোমাকে প্রথম থেকেই ভালোবেসেছি। হয়তোবা ভেবেছিলাম এটা ভালো লাগা ভুলে যাব, কিন্তু না, তোমার মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? সারাটা জীবন তুমি কি আমার সাথে একসাথে কাটাবে? আমার মুখে এমন কথা শুনে নীলা কান্না করে দিল। কান্না করতে করতে বলে ওঠে, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নিজের জীবনের চাইতে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জানি না এটা কেমন, এটা ভালো লাগা না ভালোবাসা, এই শব্দটা আমি বুঝতে পারি না। কারোর প্রতি এতটা ফিলিংস আমার হয়নি তোমার প্রতি যেমনটা হয়েছে। বিশ্বাস করো, তুমি যদি এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার জীবনটা যেন বৃথা হয়ে যায়। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে জড়িয়ে ধরলাম আর কিস করে দিলাম। এই আমি কিন্তু তোমার জুনিয়র, একটা পিচ্চি ছেলে। আর পিচ্চি ছেলের উপর এমন নির্যাতন করতে তোমার কি লজ্জা লাগছে না? কি বলছো তুমি? লজ্জা? আরে তোমার মতো একটা বুড়া বেটা যদি পিচ্চি বলে, তাহলে বাকি পিচ্চিগুলো কি বলবে? আমি পিচ্চি তো, আর বুইড়া কখন হলাম? এই তো, এখন যদি তোমাকে দেই তাহলে 10টা মা আমাকে বানিয়ে দেবে। আমি জানতাম এগুলো ছেলেরা বলে, কিন্তু সিনিয়র মেয়েরা যে বলে জানতাম না। তোমার লজ্জা লাগে না? আমার তো লজ্জা লাগে না, তোমার লাগে বুঝি? আমার তো একটু একটু লজ্জা লাগে। তাই ঠিক আছে, তাহলে তোমাকে আমি এখন শিখিয়ে দিচ্ছি, আর লজ্জা রাখবে না। কিন্তু আমরা কি এখানে সব কিছু শিখবো নাকি ছাদের উপরে? তুমি আমাকে কোলে নিয়ে বাসার রুমে যাও। আমি নীলাকে কোলে নিয়ে নিলাম আর একটা কপালে কিস দিয়ে বললাম, আমার ডাক্তার বউটা এত মিষ্টি কেন? মিষ্টি জিনিস নিচে ফেলে রাখতে নেই, কেন? তাই? তাহলে তো তাড়াতাড়ি করতে হবে। কথাটা বলে আমি নীলাকে নিচে নিয়ে গেলাম। এরপর খাটে শুয়ে দিলাম। এরপর যা হয় তা না হয় একটা বড় ইতিহাসের ডায়েরিতে লিখে আপনাদের মাঝে দেব। আপনারা বসে বসে আমার আর নীলা মানে আপনাদের ডাক্তার ম্যামের গল্পটা পড়বেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।